বাংলাদেশের বিখ্যাত অর্থনীতিবিদ আবুল বরকত একবার বলেছিলেন, বাংলাদেশ একদিন হিন্দু শূন্য হবে। এখন প্রশ্ন, বাংলাদেশের ভবিষ্যৎ কি সেই দিকেই এগোচ্ছে? তবে আজকের আমাদের প্রতিবেদন বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের পরিসংখ্যান নিয়ে নয়, বরং সার্বিক একটা বিষয় নিয়ে, যেখানে আমরা অনুমান করতে পারবো অতীতে বাংলাদেশে হিন্দুরা কেমন ছিলেন, কবে থেকে বাংলাদেশে হিন্দুদের সংখ্যা কমেছে, বাংলাদেশের সংখ্যালঘু সমস্যার শুরুটা ঠিক কোথায়। বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুরা কেমন আছে প্রশ্ন উঠলেই চোখের সামনে ভেসে ওঠে 2024-এর গণ অভ্যুত্থানের পরবর্তী অবস্থা। গোটা দেশ জুড়ে উগ্রবাদের বাড়বাড়ন্ত, সংখ্যালঘুদের পুড়িয়ে হত্যা করা, পিটিয়ে মেরে ফেলা, জ্বালিয়ে দেওয়া, দেশ জুড়ে বিরল এক নৈরাজ্যের পরিবেশ। বাংলাদেশে এখন নির্বাচিত বিএনপি সরকার, কিন্তু এই বিএনপি সরকারের একটা বড় অংশ কট্টরপন্থার সমর্থক, যারা সংখ্যালঘু হিন্দুদের পছন্দ করেন না। স্বাভাবিকভাবে প্রশ্ন ওঠে, তাহলে এই নির্বাচিত সরকারের হাতে সংখ্যালঘু হিন্দুদের ভবিষ্যৎ কতটা সুরক্ষিত? বাংলাদেশের রাজনীতিতে যেভাবে জামাত বা বাংলাদেশের স্বাধীনতা বিরোধী শক্তি তাদের যে উত্থান ঘটছে, তার একটা অংশ তো বর্তমান সরকারকেও কবজা করেছে, অস্বীকার করার উপায় নেই। তার আগে আওয়ামী লীগকেও কবজা করেছিল একটা অংশকে, এদের আর একটু বেশি কবজা করেছে। কিন্তু একটাই হয়তো আশা থাকতে পারে এর মধ্যে, বিএনপি দলটাও কিন্তু বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের ভাবনা নিয়েই তৈরি হয়েছিল। তাদের মধ্যে স্বাধীনতা যোদ্ধাও কিছু রয়েছেন, ওই একটাই হয়তো আশা করার জায়গা। ভবিষ্যতে কী হয় বলতে পারে। হাসিনার সময় সংখ্যালঘু হিন্দুরা নিজেদের কিছুটা নিরাপদ মনে করতেন। ইউনূসের আমলে পাশা গেল উল্টে। উত্থান হলো জামাতের, মৌলবাদের উত্থান হিন্দুদের কাছে বড় বিপদ সংকেত। কারণ এরা ধর্মকে সামনে রেখে রাজনীতিটা করে দিব্যি। আর তাই দেশ জুড়ে বাড়ছে ধর্ম অবমাননার দায়, সংখ্যালঘু খুন, আউল বাউলদের নির্বিচারে হত্যা। বাংলাদেশে হিংসার রাজনীতির একটা ইতিহাস আছে। এই হিংসার রাজনীতির ধারা কবে থেকে শুরু জানতে হলে ইতিহাস ঘাঁটতে হবে। অবিভক্ত বাংলায় মুসলিম লীগের জন্ম থেকে হিংসামূলক রাজনীতির উত্থান। সেই সময় শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বুঝতে পেরেছিলেন মুসলিম লীগকে ক্ষমতার বাইরে রাখাটা জরুরি, কিন্তু বোঝানো গেল না কংগ্রেসকে। প্রজা কৃষক পার্টির নেতা ফজলুল হক মুসলিম লীগের পাল্লায় পড়ে গেলেন। মুসলিম লীগের ক্ষমতার বাড়বাড়ন্তের শুরুটা সেখান থেকেই। একে ঐতিহাসিক ভুল বললেও ভুল হবে না। আঞ্চলিক যে প্রাদেশিক আইনসভাগুলো নির্বাচন হয়েছিল 1937 সালে, সেই নির্বাচনে কিন্তু ভালো ফল করেছিল মুসলিম লীগ। কংগ্রেস তখন কিন্তু অবাধ এইভাবে সার্বিক ভোটাধিকারের ভিত্তিতে নির্বাচন হতো না। তখন মুসলিমদের জন্য কিছু আসন, হিন্দুদের জন্য কিছু আসন, এইভাবে বাঁটোয়ারার আসন থাকতো আর কি। তো মুসলিমদের জন্য আসনের একটা বড় অংশ কিন্তু মুসলিম লীগ পেয়ে গেছিল, হিন্দুদের জন্য আসনে একটা অংশ কংগ্রেস পেয়ে গিয়েছিল। একটাই আশার আলো ছিল, যেটা আমরা হারিয়েছি। সেটা হচ্ছে মুসলিমদের জন্য সংরক্ষিত বেশ কিছু আসনে কিন্তু জিতে গিয়েছিল ফজলুল হকের প্রজা কৃষক পার্টি। তো সেই সময়ে শ্যামাপ্রসাদ মুখার্জি, কেউ বুঝুক না বুঝুক, শ্যামাপ্রসাদ মুখার্জি বুঝিয়েছিলেন যে বাংলার কপালে দুর্গতি আছে। উনি তার ডায়েরিতে, শ্যামাপ্রসাদের ডায়েরিটা অনেকে পড়ে না, পড়ে দেখার দরকার। উনি বলছেন যে মুসলিম লীগের এই যে ক্ষমতায় শক্তি অর্জন ভালো না বাংলার ভবিষ্যতের পক্ষে। মুসলিম লীগকে ক্ষমতার বৃত্তের বাইরে রাখতে হবে। সেটা করতে গেলে কংগ্রেসের উচিত ফজলুল হকের কৃষক প্রজা পার্টির সঙ্গে অ্যালায়েন্স করে একটা অ্যালায়েন্স সরকার গঠন করা, ফজলুল হককে প্রধানমন্ত্রী করে দাও। তখন মুখ্যমন্ত্রী কথাটা বলা হতো না, প্রিমিয়ার বা প্রধানমন্ত্রী বলা হতো। এবং তারপর ক্ষমতা দখল করে হাতে রাখো, কিছুতেই যেন মুসলিম লীগের হাতে ক্ষমতা না যায়। কংগ্রেস রিফিউজ করলো। ধীরে ধীরে জনবিন্যাস বদলাতে লাগলো তদানীন্তন পূর্ব বাংলায়।
হিন্দুরা ঘর বাড়ি ছেড়ে পালিয়ে আসতে লাগলো। সংখ্যা কমতে কমতে হিন্দুরা পরিণত হলো সংখ্যালঘুতে। বাংলার পূর্বাংশে জনসংখ্যার পরিবর্তন শুরু হলো তখন থেকে পেছাতে হবে। কারণ যে মানুষগুলো সরকারি চাকরি করত, হিন্দু, মধ্যবিত্ত, আপার কাস্ট হিন্দু, তার একটা বড় অংশ কিন্তু সরকারি চাকরি শুরু করেছিল, ব্যবসা বাণিজ্য শুরু করেছিল, কেউ কেউ ছিল জমিদার। তারা দেখলো এখানে থাকাটা একদম নিরাপদ নয়, চলে আসতে হবে। তারা কিন্তু ফ্যামিলিকে আস্তে আস্তে সরাতে শুরু করেছিল। এই যে পশ্চিমবঙ্গে আমরা যাদের বাঙাল বলি চলে আসতে, তখন থেকে চলে আসছে ওরা। তারা কিন্তু কেউ 46-এ আসেনি, তখন থেকে চলে এসছে। হিন্দু নিধন, হিন্দু অত্যাচার যেন বাংলাদেশের ট্র্যাডিশনে পরিণত হয়েছে। জেনারেশন বাই জেনারেশন সেটাই হয়ে আসছে। মুজিব হত্যার পর পরিস্থিতি আরো বিগড়তে লাগলো। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে বলা যেতে পারে বাংলাদেশের সংখ্যালঘুদের অবস্থা এখন মন্দের ভালো, যাকে ভালোও বলা যায় না আবার মন্দও বলা যায় না। থানা পুলিশ যতদিন না কঠোর হচ্ছে, বাংলাদেশে কেউ নিরাপদ নয়। বিএনপি চেষ্টা করছে যে প্রশাসনিক ব্যবস্থাটাকে কিছুটা হলেও তৈরি করা। প্রশাসনিক ব্যবস্থার প্রাথমিক ভিত্তি হচ্ছে থানা। আর্মির কাছে সবসময় তো কেউ কথায় কথায় দৌড়ে যায় না, লোকে তো থানায় যায়। থানায় যত পেরেছে পুলিশ অফিসারদের মেরে দিয়েছে, আর থানাগুলো ভেঙে গুড়িয়ে দিয়েছে একেবারে। সেই যতক্ষণ না একটা শক্তিশালী ইউনিট হিসেবে থানা তৈরি হবে, ততদিন কিন্তু বাংলাদেশে কেউ নিরাপদ নয়, সংখ্যালঘুরা তো বটেই। আর এই জামাত, তারা তো অতি ভয়ঙ্কর। লিবারাল মুসলিমদেরই ওরা মেনে নিতে পারে না। যারা সমতার কথা বলে, ধর্মের ঊর্ধ্বে উঠে যুক্তিকে স্থান দেয়, জামাতের চোখে তারা শত্রু। হয় তাদের মেরে ফেলা হবে, নতুবা বছরের পর বছর জেলের অন্ধকার কুঠুরিতে তাদের থাকতে হবে। যেমন লেখক শাহরিয়ার কবির। নির্বাচিত সরকার আসার পরেও মুক্তি মেলেনি মুক্তমনা এই সাহিত্যিক সাংবাদিকের। বাংলাদেশে ভয়ঙ্করভাবে ধর্মের প্রভাব বাড়ছে, তার নমুনাও আমরা দেখতে পাচ্ছি। নিউ মার্কেট চত্বরে একজনও হিজাব ছাড়া মহিলা দেখলাম না, মানে মাথা ঢাকা বা বেশ ভালোভাবে ঢাকাঢুকি করা মহিলা। এই একটি মেয়ে যে গিয়েছিল জিন্সের প্যান্টটা টপ পরে, আমার রীতিমতো ভয় করছিল যে কেউ কিছু না বলে দেয়। আমি তাকে বললাম চলে যাই এখান থেকে। এটা আমার এক্সপিরিয়েন্স। 2020 সালে এই ঘটনা ঘটেছে। সুতরাং গোটা সমাজকে না গ্রাস করে ফেলেছে। সত্য মিথ্যা যাচাইয়ের বালাই নেই। পান থেকে চুন খসলে টার্গেট হিন্দুরা। বাংলাদেশ জুড়ে অদ্ভুত এক সাম্প্রদায়িক কালচার তৈরি হয়েছে। সোশ্যাল মিডিয়া হয়ে যাওয়ায় বাড়তি সুবিধা পেয়েছেন কট্টরপন্থীরা। সহজেই ঘৃণার কথা ছড়িয়ে দেওয়া সম্ভব হচ্ছে। 1964 সালেও একই ঘটনা ঘটেছে। একে দাঙ্গা বলা ভুল, ছিল হিন্দু নিধন যজ্ঞ। আমি 64 সালে দাঙ্গার কথা আগে বলেছিলাম। দাঙ্গা নয়, দাঙ্গা মানে দুতরফে মারপিট। ওটা ছিল একতরফা হিন্দু নিধন যজ্ঞ। রটেছিল কি, যে হজরত মোহাম্মদের যে পবিত্র একটি কেস রাখা আছে হজরত বাল মসজিদে কাশ্মীরে, সেটা নাকি চুরি গেছে। মিথ্যা কথা, একদম মিথ্যা কথা রটানো হয়েছিল। আচ্ছা, আমি যদি যুক্তির খাতিরে ধরে নিই চুরি গেছে, তো বাংলাদেশে হিন্দুরা তার অন্যায়টা কী করলো? কোথায় মানবাধিকার সংগঠন? ভারতে কিছু একটা হলে তারা চিৎকার করতে যতটা উদ্গ্রীব, বাংলাদেশের ক্ষেত্রে তা নয়। কেন এই বৈষম্য? সেখানে তারা বেশি শোরগোল করে না, বরং চুপ থেকে এক প্রকার সমর্থন দিয়ে যায়। ফেলানি নিয়ে আন্তর্জাতিক ও বাংলাদেশের মানবাধিকার সংগঠনগুলি যতটা মাথা ব্যথা, দীপু দাসকে নিয়ে ততটা নয়। কেন? এই প্রশ্ন ওঠা উচিত। সামান্যতম কিছু ঘটনা ঘটলে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল একেবারে তর্জন গর্জন করে যেন আকাশ বাতাস কাঁপিয়ে ফেলে। কিন্তু সেখানে বৌদ্ধ, হিন্দু বা খ্রিশ্চান, তাদের উপর যদি কোনো অত্যাচার হয়, এরা চুপ করে বসে থাকে। ফলে তাদের বিরাট কোনো গুরুত্ব আছে বলে আমি মনে করি না। হ্যাঁ, মাঝে মাঝে ওরা যখন অ্যানুয়াল রিপোর্টটা দেয়, রিপোর্টে দেখবে মাঝে মাঝে অল্প রেফারেন্স দেওয়া থাকে। ভারতে মসজিদ ভাঙা হচ্ছে, মুসলিমদের মেরে ফেলা হচ্ছে, সোশ্যাল মিডিয়া জুড়ে এমন রটনা। ভারত বিরোধীদের মোদ্দা কথা, মুসলিমরা ভালো নেই ভারতে, অথচ পরিসংখ্যান উল্টো কথা বলছে। ভারতের মালদা, মুর্শিদাবাদ মুসলিম সংখ্যা এতটাই বেড়ে গেছে যে সেখানে হিন্দুরাই এখন সংখ্যালঘু হতে বসেছে। ভারতের সার্বিক গণতান্ত্রিক পরিবেশ তাদের রক্ষার ঢাল।
রাজনৈতিক দলগুলি সংখ্যালঘুদের স্বার্থ রক্ষায় সক্রিয়। শুধু আছেন নয়, তাদের সংখ্যাটা বাড়ছে। হ্যাঁ, সংখ্যা বাড়ছে, সেটাই মুর্শিদাবাদে 1947 সালে যত পরিমাণ মুসলিম ছিলেন এখন তার চেয়ে অনেক বেশি বেড়েছে। মালদাতে যত পরিমাণ মুসলিম ছিলেন এখন তার চেয়ে অনেক বেশি বেড়েছে, হিন্দুরাই সংখ্যালঘু হয়ে গেছে। উত্তর দিনাজপুরে যত পরিমাণ মুসলিম ছিলেন এখন তার চেয়ে সংখ্যা অনেক বেড়েছে। আর যদি বাংলাদেশের কথা বলি, জামাতের মতো পার্টিগুলির এজেন্ডা ভারত বিরোধিতার ওপর দাঁড়িয়ে অন্য ধর্ম ও অন্য ধর্মের মানুষকে গালাগাল করে তাদের ওপর অত্যাচার করে ইসলামকে এরা শ্রেষ্ঠ প্রমাণ করার চেষ্টা করেন। জামাত কিন্তু পরিষ্কার, তাদের দৃষ্টিভঙ্গি কিন্তু বোঝা যায়। জামাত মনে করে হিন্দুদের থাকার দরকার নেই, কোনো লিবারেল ইডিওলজি চলবে না, একদম সবাইকে ওই ধর্মনিষ্ঠ মুসলিম হতে হবে, এটাই হচ্ছে জামাতের মত। অন্য যে দল আওয়ামী লীগ, অফিসিয়াল স্ট্যান্ড তারা মনে করে যে মুসলিম তার ধর্মাচরণ করবে, হিন্দুরা তার ধর্মাচরণ করবে, হিন্দুদের ধর্মাচরণে বাধা দেওয়ার কোনো কারণ নেই। এটা আওয়ামী লীগের এখন অফিসিয়াল স্ট্যান্ড। থার্ড হচ্ছে বিএনপি। দেখো, বিএনপির না দীর্ঘদিনে জামাতের সঙ্গে ওদের একটা হবনমিকের ইতিহাস রয়েছে। 2001, 2, 3 ওই সময় জামাতেরই তো সমর্থন নিয়ে তারা ক্ষমতায় এসেছিল। ওই নিজামের মতো লোকগুলো তো গভর্নমেন্টের বড় বড় পদ দখল করে বসছিল। বিএনপির একটা অংশ কিন্তু বড্ড কট্টর ইসলামী। এত উগ্রতা কেন? কিভাবে এই উগ্রতার জন্ম? ধর্মীয় শিক্ষার মূলেই কি রয়েছে গলদ? মাদ্রাসায় ধর্মশিক্ষার আড়ালে কোন পাঠ পড়ানো হয়? মুসলিমদের একটা অংশ ওই আধুনিক স্কুলে পড়ে না, ওই মাদ্রাসাগুলোতে পড়ে। শেখ হাসিনা সেই মাদ্রাসাগুলোকে না সব পারমিশন দিয়ে দিয়েছে। সেই মাদ্রাসা খারিজি মাদ্রাসা, তারা অনেকে সরকারি চাকরি করে, কেউ পুলিশে ঢুকেছে, কেউ সেনাবাহিনীতে ঢুকে গেছে। আলটিমেটলি শেখ হাসিনার পতনের একটা বড় কারণ কিন্তু ওরা। ধর্মশিক্ষা বাংলা ভাষার উপর উর্দুর বাড়বাড়ন্ত। চারিদিক থেকে তলে তলে এমন একটা জাল বোনা হচ্ছে যা থেকে স্পষ্ট কোনো এক জাতি বাংলার কৃষ্টি ও কালচারকে ধ্বংস করে গোটা বাংলা জাতিটাকেই ধ্বংস করে দিতে চায়। আর এই বাংলাদেশেই কিনা ভাষা আন্দোলন হয়েছিল। বাংলা ভাষাকে বাঁচিয়ে রাখতে প্রাণ দিয়েছিলেন আবুল বরকত, আব্দুল জব্বার, রফিউদ্দিন আহমেদ, আব্দুস সালাম, শফিউর রহমানরা। বাংলা ভাষীরা তারা এখন যে ভাষায় কথা বলে, আমার ধারণা 25 থেকে 30% উর্দু ঢুকে পড়েছে তার মধ্যে। 25 থেকে 30% ওরা এমন সব উর্দু শব্দ ব্যবহার করে, কাঠামোটা বাংলা কাঠামো, কিন্তু তার মধ্যে প্রচুর নাউন তারা কিন্তু ঢুকিয়ে দিয়েছে উর্দু ভাষা থেকে নিয়ে। আরবি উর্দু প্রচুর ঢুকে গেছে। বাংলাদেশ যাই করুক না কেন, ভারতকে এখন সমঝে চলার সময় এসেছে। বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের ওপর অত্যাচার হলে চুপ করে থাকবে না ভারত। মানুষ এদের ভয় পেত, সিপিএমকে ভয় পেত, কারণ সিপিএম ঝামেলা করতে পারে, তৃণমূল ঝামেলা করতে পারে, সেই জন্য খুব বেশি প্রতিবাদে নামেনি। কিন্তু এখন যেহেতু ভারতীয় জনতা পার্টির সরকার পশ্চিমবঙ্গে ক্ষমতায় এসছে, এখন বাংলাদেশে হিন্দুদের ওপর যদি বা মারাত্মক অত্যাচার অন্যায় হয়, তার একটা রিয়াকশান কিন্তু ভারতে হবে, এবং বিশেষত পশ্চিমবঙ্গে। আর পশ্চিমবঙ্গে সেই রিয়াকশান যদি হয়, তাহলে ভারত সরকার চুপ করে বসে থাকতে পারবে না। ভারত সরকারকে সে নিয়ে কথা বলতেই হবে। কাজেই প্রশ্নটা থেকে যাচ্ছে, বাংলাদেশে হিন্দুরা কতটা সুরক্ষিত? জুলাই আন্দোলনের নামে মুক্তিযুদ্ধকে ছাপিয়ে যাওয়ার চেষ্টায় বাংলাদেশে যা যা ঘটেছে তা অতি ভয়ঙ্কর। নির্বাচিত বিএনপি সরকারে এমন কেউ কেউ আছে যারা মুক্তিযুদ্ধে লড়াই করেছেন। জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক বলে মনে করে বিএনপি। কাজেই মানুষ কিছুটা হলেও আশ্বস্ত, কিন্তু ভয়ের পরিবেশ এখনো কাটেনি। প্রধানমন্ত্রী তারেক রহমানের সামনে এখন বড় চ্যালেঞ্জ। সব জাতি, সব বর্ণ সমন্বয়ে কিভাবে তিনি দেশ চালাবেন? তিনি একজন আদর্শ প্রধানমন্ত্রী হয়ে দেশ চালাবেন, নাকি মৌলবাদকে সায় দেবেন? সেটা সময়ই বলবে। এরকম আরও খবর পেতে নজর রাখুন জিও পালস টিভিতে। লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন জিও পালস টিভি।